নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আছি আপনাদের সবাইকে আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। আমি আয়ুষ্মান। আর এই ভিডিওতে আমি নিয়ে এসেছি, আপনারা হয়তো থাম্বনেল দেখেও বুঝতে পেরেছেন বা কমিউনিটি পোস্ট দেখেও হয়তো জানতে পেরেছে আপনাদের। আজকে আমি নিয়ে এসেছি 6টি এমন বই, যে বইগুলো পড়ে আমি খুব প্রভাবিত হয়েছি, খুব ইমপ্রেসড হয়েছি, এবং যে বইগুলোর আমি রিভিউ করিনি। এই বইগুলো আমি সবসময় জমিয়ে রাখি আপনাদেরকে রেকমেন্ড করার জন্য। এই বইগুলো নিয়ে আমি কাটাছেঁড়া করব না, কিছু বলব না, শুধু বলবো যে এই বইগুলো কি নিয়ে এবং এই বইগুলো আপনাদের কেন পড়া উচিত। তাহলে শুরু করা যাক। মাই বুক রেকমেন্ডেশনস 2024 পার্ট 1। প্রথমে যে বইটা নিয়ে আসবো সেটা একটি ইংলিশ বই। বইটির নাম হচ্ছে দ্য পয়জনার অফ বেঙ্গল। ক্যাচলাইন হচ্ছে দ্য 1930s মার্ডার দ্যাট শক দ্য ওয়ার্ল্ড, এবং লেখকের নাম হচ্ছে ড্যান মরিসন। ড্যান মরিসন বেসিক্যালি একজন সাংবাদিক, একজন ট্যাবলয়েড রিপোর্টার ছিলেন। তারপর তিনি কালচার, কনফ্লিক্ট, ক্রাইম, এই 3টে সি নিয়ে প্রচুর আর্টিকেলস লিখেছেন এবং বইও লিখেছেন বেশ কিছু। ওনার লেখা এটি আমার পড়া প্রথম বই। এই বইটি পড়ে আমি অভিভূত, চমৎকৃত। বইটি ট্রু ক্রাইম নিয়ে, এবং আজকাল আমি ট্রু ক্রাইম বিষয়ক নানা রকম বই পড়ছি বা পড়তে শুরু করেছি বলা যেতে পারে। কারণটা ওই পুরনো একটি ইংরেজি প্রবাদ আছে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সেই জন্যই মূলত এই বইগুলো পড়তে আমার এত ভালো লাগছে। এই বইটি 30-এর দশকে পাকুড় হত্যা মামলার ওপর লেখা। এই পাকুড় হত্যা মামলার কথা কিন্তু সত্যজিৎ রায়ের অটোবায়োগ্রাফিতেও আছে, যেটার নাম হচ্ছে যখন ছোট ছিলাম। প্রচন্ড বিখ্যাত একটি মামলা, এবং মামলার বিষয়ে আমরা কম বেশি সবাই জানি। এই মামলার উপরে বেস করে নিহাররঞ্জন গুপ্ত নিজের একটি উপন্যাস লিখেছেন, কীর্তির একটি উপন্যাস লিখেছেন। এই মামলার উপর ভিত্তি করে উত্তম কুমারের একটি সিনেমাও আছে, এবং অন্যান্য বেশ কিছু বইতে এই মামলার উল্লেখ আছে। এটি কেন এত ইম্পর্টেন্ট, কেন এত জরুরি একটা মামলা, সেটার কারণ হচ্ছে এটাই হচ্ছে প্রথম খুন যেটা বায়োলজিক্যাল ওয়েপন ইউজ করে করা হয়েছিল, বা একটা জৈবিক অস্ত্র ব্যবহার করে হত্যাটি করা হয়েছিল। এই বইয়ে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া আছে, এবং এটি দিনের আলোর মতো পরিষ্কার। এটা তো কোনো হুডানিট নয়। এখানে বলাই আছে যে বিনয়েন্দ্রনাথ তার সৎ ভাই, তার ছোট ভাইকে প্রকাশ্য দিবালোকে রেলওয়ে প্ল্যাটফর্মে খুন করান। কিভাবে খুনটা করান সেটা আর বলছি না, যারা আপনারা জানেন না বা পড়েননি এটা নিয়ে কিছু, তাদের জন্য এটা একটা সাসপেন্সই রাখছি আমি। কিন্তু খুবই অভিনব উপায়ে তিনি হত্যালীলাটি সংগঠিত করান। তার আগেও একটি হত্যার অ্যাটেম্প্ট করেছেন তিনি তার ছোট ভাইয়ের উপরে, সেটাও কম অভিনব নয়। বইটিতে প্রচুর চ্যাপ্টার্স রয়েছে, সেই চ্যাপ্টারের মধ্যে অভিনবত্ব আছে, মানে নামকরণের মধ্যে আর কি। যেমন এভরি ইঞ্চ অ্যান অ্যারিস্টোক্র্যাট, দিস জেলাস ইম্পালসেস, দ্য নার্ভাস ভাইয়া, as meat is dangerous for the child, the viper's tooth, the savor of self-interest, I will see you doctor, squirming rats, এই ধরনের অভিনব যে টাইটেল রয়েছে। এবং লেখার যে কায়দাটা সেটা খুব সহজ, স্ট্যান্ডার্ড ইংরেজি পড়তে পারেন, সবাই পড়ে বুঝতে পারবে। এবং এখানে মূল যে চরিত্রগুলো, যে ভিকটিম, যাকে যে অ্যাকিউজড, তাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ সাইকোলজিক্যাল অ্যানালিসিস করা হয়েছে এই উপন্যাসে, এবং তারা কেন এই ধরনের কাণ্ড ঘটালো, বা যে সৎ ভাই সে তার দাদাকে কেন এত বিশ্বাস করতো, বা দাদাকে যখন জানতে পারছে যে দাদাই সব এর পিছনে রয়েছে, তাও কেন দাদা যখন স্টেশনে দেখা করতে আসছে তাও কেন সে আম দাদাকে প্রণাম করছে, কেন তার পেছনে কারণটা কি, বা তখনকার সমাজের একটা প্রতিফলন এর মধ্যে ঘটছে সেটা কি, সবকিছু এখানে খুব সুন্দরভাবে লেখা হয়েছে। আর সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট এই বইটার, সেটা আমি বলব যে এটা যে একজন মানে এটা যে একজন বিদেশি লোকের লেখা, সেটা আপনি পড়ে কখনোই বুঝতে পারবেন না। আপনার মনে হবে যে এটি একজন ভারতীয় লেখকেরই লেখা। এটা দেখে বা এই বইয়ের কনটেন্ট পড়ে, বিষয়বস্তু পড়ে বা লেখনীতেও
আপনার একেবারেই মনে হবে না এটা কোনো বিদেশির লেখা বা এটা এমন একজনের লেখা যিনি এই ঘটনার বহু পরে জন্মেছেন বা এই ঘটনা সম্পর্কে বহু পরে শুনেছেন। মনে হবে যেন তিনি এই ঘটনার সাক্ষী ছিলেন আগাগোড়া। এই যে একটা পার্সোনাল ফিলিং, এই জিনিসটা একটা মানে আ বইকে বা একটা সেমি ফিকশন বইকে বলতে পারি, অনেকটাই কিন্তু জাতে তুলে দেয় এবং সেজন্যই আমার মনে হয় এই বইটা হাইলি রেকমেন্ডেড। এই বইটি প্রকাশ করেছেন জাগারনট এবং এর প্রিন্টেড প্রাইস হচ্ছে ৳৪৯৯ এরপরে আপনাদের সঙ্গে একটি মজার বই, একটি অত্যন্ত জরুরি বই এবং নন ফিকশন বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। বইটি অত্যন্ত চিত্তাকর্ষক একটি বিষয় নিয়ে লেখা। বইটি হচ্ছে 'রোববারের বাজার'। লেখকের নাম হচ্ছে রজতেন্দ্র মুখোপাধ্যায়। এই বইটি প্রকাশ করেছেন দেশ পাবলিকেশন। দেবাশিস দেবের খুব সুন্দর, সুন্দর মজার, মজার ইলাস্ট্রেশন আছে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে ৳৪৯৯। এই বইটি আমি একটি ফেসবুক গ্রুপের থ্রু দিয়ে পেয়েছি এবং এর ব্লার্বে কি আছে সেটা যদি পড়ি তাহলেই বুঝতে পারবেন কেন এই বইটি আপনাদেরকে আমি রেকমেন্ড করছি। দেশি পার্শে আর চীনে পার্শে তফাৎ করতে পারেন না? সজনে ডাঁটা কিনতে গেলে দোকানি ২-১ টা নাজনা ডাঁটা কচিয়ে দেয়। দার্জিলিং এর কমলা লেবু ভেবে প্রতিবার বেশি দাম দিয়ে কিনো লেবু কিনে আনেন। পরিবারে হাঁড়ি মুখ দেখতে আর ভালো লাগছে না। হ্যাঁ, এটা তো সত্যি যে শাক, সবজি, মাছ, মাংস, ফল, তরিতরকারি সবার একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে। যা দেখে তাদের বাজার থেকে কিনতে হয়। কিন্তু সেসব তো আর কোনো বইয়ে যত্ন করে লেখা থাকে না। আর শুধু বাজার করলেই তো হলো না। তাকে ঠিকঠাক রান্না করে পরিবেশন করাও তো একটা শিল্প। দোকানে কাঁড়ি, কাঁড়ি রান্নার বই পাওয়া গেলেও এমন অনেক ব্যঞ্জন আছে যার মোক্ষম প্রণালীটি কোথাও পরিষ্কার করে বলা নেই। বলা থাকলে হয়তো সেই পদটির আসল রহস্য ম্লান হয়ে যায়। বাজার, রান্না, সুখ, স্মৃতি এদের একসঙ্গে এক জায়গায় জড়ো করেই এই বই, এই 'রোববারের বাজার'। যারা এটা হতে অ্যাসপায়ার করেন আমার মতন কিছু লোকজন আরকি, যারা যারা এক্সপার্ট নন কিন্তু এক্সপার্ট হতে চান, তাদের জন্য কিন্তু এই বইটা একেবারে আইডিয়াল একটা বই। এখানে যদি আপনাদের কনটেন্ট দেখাই, আ এখানে দেওয়ার চেষ্টা করব কোথাও একটা কনটেন্টটা। তাহলে যে বিষয়বস্তুগুলো আছে নাম শুনলেই মানে জিভ দিয়ে জল পড়বে খাদ্যরসিকদের। হিমসাগর, কালবোশ মাছ, কাঁচা লঙ্কা, কাঁঠাল, ইলিশ মাছ, মাংস, কালোজাম, পাবদা মাছ, বেগুন, আনারস, পুঁটি মাছ, কাঁকড়া, কই মাছ, পটল, ডিম, আতা সবই কিভাবে বাজার করে আর বাজার কেমন হয় সেরকম। ধরুন আতা ভালো, কোন ধরনের কই মাছ, কোন ধরনের কাঁকড়া এবং সেটা খুব একটা রসালো ভঙ্গিতে একটা হিউমারাস ওয়েতে কিন্তু লেখক আ বলেছেন এখানে। যেমন একটা উদাহরণ আপনাদের দিই, নারকোল। নারকোল, এই দেখুন একটা মজার ছবি দেয়া রয়েছে। নারকোলের ব্রহ্মচর্য মানেই অনবদ্য ডাব চিংড়ি। হুম? এখানে যেমন করে বলা হয়, শ্বাস হয়নি এমন কচি ডাব হলো নারকোলের মা। আজ পর্যন্ত যত জায়গায় কচি ডাব খেয়েছি তার মধ্যে পুরীর সাক্ষী গোপালের ডাবের জল বোধহয় সবচেয়ে বেশি মিষ্টি। এরই পেটের মধ্যে নারকোলটির জন্ম হয় আর সেখানে সে আস্তে, আস্তে বড় হতে থাকে। তার বেড়ে ওঠার সঙ্গে, সঙ্গে মায়েরও বয়স বাড়ে। কনুই ও পায়ের পাতা রুক্ষ হতে থাকে। মা বাইরে লং স্কার্ট পরা কমিয়ে দেয়। আর এই মায়ের পেটের মধ্যেই গড়ে ওঠে তার চতুরাশ্রম। মানে নারকেলের বিবর্তন কচি ডাব থেকে ঝুনো নারকেল অব্দি। ওটাই লেখক একটা মজার ছলে বলেছেন। সেটাও বলেছেন যে কোন ধরনের নারকেল কেনা ভালো। যেমন বাজার থেকে নারকেল কেনার সময় খেয়াল রাখতে হয় সেটি যেন যথেষ্ট ভারী লাগে আর তার গায়ে ৩ টে কালো চোখ, মুখে যেন কোনো সাদা ভাব না থাকে। থাকলে নারকোলটির ভেতরে ফোঁপল হয়ে গিয়েছে। ভুয়ো মানুষ যেমন তেমনি ভেতরে না আছে জল, না আছে শ্বাস। সেরকম পার্শে মাছ আছে। হুম? এই যে বলছে বাবার সঙ্গে অনেকেই বাজার করেছে। জ্যাঠা, কাকা, মামা, মেসো বা পিসেমশাইয়ের সঙ্গে বাজার করার অভিজ্ঞতাও নেহাত কম নয়। কিন্তু স্কুলের মাস্টারমশাইয়ের সঙ্গে বাজার বলে একটা আবার স্মৃতিকথন রয়েছে। এই যে এই যে সুন্দর এই amalgamation টা, হ্যাঁ, কিছুটা স্মৃতিকথন, কিছুটা বাজার মানে কোন ধরনের মাছ ভালো, কোন ধরনের মাছ মাছ কিনতে নেই, কোন ধরনের মাছ খাওয়া বেশি ভালো। এই যে comparison টা, এই তুলনাটা, এই প্রত্যেকটা আ বিষয় কিন্তু খুব খুঁটিয়ে লেখা হয়েছে বইটিতে। তাহলে বলুন
একটা অভিনব বিষয় নয় কি? আর সেজন্যই এই বইটা আমি রেকমেন্ড করছি। বইটি প্রকাশ করেছেন দেশ পাবলিকেশন। এর মুদ্রিত মূল্য হচ্ছে ৳৪৯৯ আর এতে চমৎকার প্রচ্ছদ এঁকেছেন দেবাশিস দেব এবং অলঙ্করণগুলো তার করা। তা বুঝতেই পারছেন এটার মূল্য ঠিক কতটা। এরপর আসছি একটা রহস্য উপন্যাস সংকলনে। ৫ টি রহস্য উপন্যাস বলে পত্রভারতীর একটি সিরিজ আছে, যাতে আমরা অদৃশ বর্ধন, অনীশ দেব এদের ৫ টি উপন্যাস দেখেছি। আরো কয়েকজন লেখকের ৫ টি উপন্যাস আমরা দেখেছি। বোধহয় সৈয়দ মুস্তাফা সিরাজেরও একটি ৫ টি উপন্যাসের সংকলন রয়েছে। তাতে নবতম সংযোজন হচ্ছে অভীক সরকারের লেখা এই ৫ টি রহস্য উপন্যাস, যেটি প্রকাশ করেছেন পত্রভারতী এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে ৳৩৪০ এবং এর অলঙ্করণ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। আহ এই বইটিতে ৫ টি উপন্যাস রয়েছে, কিন্তু মূল চরিত্র বা মূল যে গোয়েন্দা চরিত্র বলতে পারেন, সেটি কিন্তু এক। সেটি হচ্ছেন প্রফেসর চিন্তাহরণ মুখার্জি। এনার এক আত্মীয় পুলিশে উঁচু পোস্টে রয়েছেন। তিনিই প্রথমে ওনার লজিক্যাল চিন্তাভাবনা করার ক্ষমতা এবং ওনার অবজারভেশন ক্ষমতাকে কাজে লাগিয়ে পুলিশের একটা কেস সলভ করান এবং তারপর কিভাবে আরো কিছু কেসে তাকে ডাকা হয়, কিভাবে তিনি রহস্যগুলোর সমাধান করেন। মূলত এইটাই হচ্ছে এই চিন্তাহরণ মুখার্জির ক্যারেক্টার স্কেচ বলতে পারেন। বৈশিষ্ট্য হচ্ছে যে উপন্যাসগুলো অভীক সরকার সম্পূর্ণ আলাদা একটা ফরম্যাটে লিখেছেন বলে আমার মনে হয়েছে। মানে উনি ভয়াল রসের গল্পগুলো চমৎকার লেখেন, কিন্তু তার একটা আলাদা ফরম্যাট আছে। বা মিত্তির বাড়ি গুপ্তধন বা ওনার রম্য রচনাগুলো, সেগুলো যেমন একটা আলাদা ফরম্যাট আছে, এরও ফরম্যাট কিন্তু সম্পূর্ণ আলাদা। তবে এই সবগুলো রচনার মধ্যে বা সবগুলো উপন্যাসের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে লেখকের যে উইট, যে সেন্স অফ হিউমার, সেই রসবোধটা কিন্তু প্রভূত পরিমাণে প্রত্যেকটা উপন্যাসে রয়েছে। কাজেই এই গোয়েন্দার সঙ্গে রহস্যের সমাধান করতে করতে পাঠকের মুখে মাঝে মাঝে একচিলতে হাসির রেখাও দেখা দেবে। এবং আরেকটা জিনিসও কমন মনে হয়েছে আমার এই উপন্যাসগুলোর মধ্যে, যে এগুলো কিন্তু বিশাল বড় কিন্তু কোনো কনস্পিরেসি বা বিশাল বড় আকারের কোনো মামলা সেটা নয়। হয়তো একটা বাড়িতে একটা খুন হয়েছে বা একটা বাড়ি থেকে আম কেউ কাউকে ব্ল্যাকমেইল করছে বা কেউ কারোর অপহরণ হয়ে গেছে। কিন্তু সেগুলো প্রত্যেকটাই আ খুব লজিক্যাল উপায়ে এবং খুব বাস্তবানুগ উপায়ে আ চিন্তাহর মুখার্জি সমাধানটা করছেন তার। এবং পুরোই বৈঠকি মেজাজের গোয়েন্দা কাহিনীগুলোকে বলা যায়। তার সঙ্গে কিন্তু পুলিশ প্রসিডিউরটাও ঠিকঠাক রেখেছেন লেখক। বইটার ৫ টা উপন্যাস রয়েছে। ফাগুন হাওয়ায় হাওয়ায়, নরেন মিত্তিরের পারফিউম, আত্মহত্যার অন্দরমহল, অপহরণের আড়ালে এবং বরেন মজুমদার হত্যা রহস্য। এই বরেন মজুমদার হত্যা রহস্যটাই ছিল চিন্তাহরণ মুখার্জির আ সিরিজের বলতে পারেন ১ম উপন্যাস। এটা মায়াকাননে বেরিয়েছিল। ফাগুন হাওয়ায় হাওয়ায় এই যে উপন্যাসটি, এটার নাম আগে ছিল যখন এটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তার নাম ছিল মাছ ধরলেন চিন্তাহরণ। এবং আত্মহত্যার অন্দরমহল, তার নাম ছিল আত্ম একটি নিখুঁত আত্মহত্যা। এবং কিছু কিছু উপন্যাস যেহেতু কিশোরদের পত্রিকায় লেখা হয়েছিল, তাই তার মধ্যে কিছু প্রাপ্তবয়স্ক উপাদান রয়েছে। এবার আমাকে যদি জিজ্ঞেস করেন এর মধ্যে সবচেয়ে ভালো উপন্যাস কোনটা? আ আমার যে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে 'ফাগুন হাওয়ায় হাওয়ায়'। এগুলো প্রত্যেকটাই দুর্দান্ত উপন্যাস। এর মধ্যে ২-৩ টে উপন্যাস আমি আগেও পড়েছি। কেন এটা আমি রেকমেন্ড করছি? যেটা বললাম, যে এত সুন্দর সুললিত ভাষায় লেখা উপন্যাস, আম লজিক্যাল ইনফারেন্স গুলো একদম ঠিকঠাক রয়েছে। সুতো আ ছেড়ে গুটিয়েছেন লেখক, যেটা গোয়েন্দা গল্পে ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। এবং সর্বোপরি এই যে উইট টা রয়েছে, এই যে সেন্স অফ হিউমার টা রয়েছে, আমি কোনো তুলনায় যাচ্ছি না। কিন্তু আ হেমেন্দ্র কুমার রায়ের কিছু উপন্যাসে, দেশের গল্প বা উপন্যাসে যে উইট টা থাকতো, যে হিউমার টা থাকতো, সেটা কিন্তু এতেও পুরো মাত্রায় রয়েছে। কাজেই যদি আপনারা থ্রিলড হতে চান, তার সঙ্গে একটু একচিলতে হাসি আর একটু আমোদ যদি সঙ্গী হয় থ্রিলের, তো মন্দ কি বলুন? আমার মতে তো এটা একটা হাইলি রেকমেন্ডেড বই।
বইটি পত্রভারতী প্রকাশ করেছে, কাজেই বইটির কোয়ালিটি নিয়ে কিছুই বললাম না। কারণ পত্রভারতী থেকে প্রকাশিত বইগুলোর কোয়ালিটি এমনিতেই খুব ভালো হয়। ফন্ট একটু ছোট হয়, সেটা আমার সবসময় একটা অভিযোগ থাকে। কিন্তু কারোর চোখ যদি খুব ভালো হয় সেটা তার কাছে কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না। আর বাকিরা একটু চশমাটাকে না হয় অ্যাডজাস্ট করে পড়বেন। খুবই ভালো বই। আ এক্সেলেন্ট বই। এরপর যে বইটি নিয়ে আমি কথা বলব, এটি পড়ে আমার চমৎকার লেগেছে এবং বইটি লিখেছেন রজত পাল, রজতদা। বইটি প্রকাশনা করেছেন অরণ্যমন এবং বইটির নাম হচ্ছে 'পাল প্রদীপিকা'। বুঝতেই পারছেন পাল বংশ নিয়ে এই উপন্যাস এবং লেখক ইতিহাস নিয়ে প্রচুর গবেষণা করেন এবং তার প্রতিফলন তার নন ফিকশন এবং ফিকশন যে কাজগুলো রয়েছে তার মধ্যে পুরোপুরি দেখা যায়। আ এই যে বইটি, নির্দিষ্ট বইটি, এটিকে একটা সেমি ফিকশন ধরনের বলা যেতে পারে। এখানে ২ বন্ধু তারা পাল বংশের ইতিহাস নিয়ে কথা বলছে, গল্প করছে এবং সঙ্গে চলে যাচ্ছে সেই সময়ে এবং সেখান থেকে উপন্যাসটি আরম্ভ হচ্ছে। পাল সাম্রাজ্য এ সম্পর্কে আমরা বেশ কিছু জিনিস জানি আবার বেশ কিছু জিনিস জানিও না। যেটা আমি আগেও কিছু ভিডিওতে বলেছি যে, বাংলার ইতিহাস কিন্তু যতটা জানা যায় তা পর্যাপ্ত নয়। যতটা আমরা সাধারণত ছাত্র-ছাত্রী হিসেবে পড়ি আরকি, সেটা কিন্তু যথেষ্ট নয়। আ ইফ ইউ কম্পেয়ার ইট টু ধরুন বিজয়নগর সাম্রাজ্যর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি বা ওই আ চালুক্য এইসব সাম্রাজ্যের সঙ্গে যদি কম্পেয়ার করি, আমি মুঘল সাম্রাজ্য তো ছেড়েই দিচ্ছি। তাহলে আমরা কিন্তু খুব বেশি জানি না এই পাল সাম্রাজ্যের ব্যাপারে। এখানে কিন্তু লেখক একেবারে শুরু থেকে আ পাল সাম্রাজ্য নিয়ে বিশদে আলোচনা করেছেন। এর পেছনেও লেখা আছে। অখণ্ড বাংলা, বিহার এবং উত্তরপ্রদেশের পূর্বাংশ নিয়ে গোপাল এবং ধর্মপাল যে সাম্রাজ্য গড়ে তুললেন সেটি আরও বিস্তার ঘটালেন সম্রাট দেবপাল। কিন্তু ধর্মপালের জ্যেষ্ঠ পুত্র ত্রিভুবন পাল, যার কথা খালিমপুর তাম্রশাসনে উল্লিখিত রয়েছে, তার কি হলো? দেবপালের পরে জয়পাল, হুম? দেবপালের বংশধরদের কি হলো? এ বিষয়ে কিন্তু খুব বেশি জানা যায় না। এ এই উপন্যাসটি সেটিকে জানার একটা চেষ্টা করেছে। পাল বংশ নিয়ে কেউ যদি পড়তে চান, একটা ফিকশনের মোড়কে বলা যেতে পারে। আ তাহলে এটা অবশ্যই পড়তে পারেন। এবং এটি হাইলি রিকমেন্ড আমি এইজন্যই করছি যে, লেখকের লেখনী যেমন মন কাড়ে, নজর কাড়ে, তার সঙ্গে কিন্তু এর মধ্যে অনেক এমন ফ্যাক্ট রয়েছে যে সম্পর্কে আমরা কিছুই জানতাম না। এবং সেটাকে এত সহজ ভাষায় উনি পরিবেশন করেছেন যে সেটা পড়ার পরে মনে হবে, বাহ! একবারেই তো বুঝে গেলাম দেখছি। একবারেই তো জেনে গেলাম এবং সেই ইন্টারেস্টটা তিনি থ্রু আউট মেইনটেইন করেছেন এই বইয়ের মধ্যে। এটা হচ্ছে এই বইটি কেনার আমার মতে অন্যতম কারণ। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ৳৩২৫ এবং এর প্রচ্ছদ এঁকেছেন সুমন সরকার। এর মধ্যে বেশ কিছু ম্যাপও রয়েছে, এরকম ম্যাপ আছে। এগুলো আপনারা দেখতে পারেন যে এগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে কতটা রিসার্চ করা হয়েছে। আর এর মধ্যে সেই আ প্রাচীন যুগে বাংলাটা কেমন ছিল সেটারও কিছু নিদর্শন দেয়া রয়েছে। খুবই আ একটি ইন্টারেস্টিং বিষয়ের উপর লেখা। অবশ্যই পারলে পড়বেন। হাইলি রিকমেন্ডেড। রজত পালের লেখা 'পাল প্রদীপিকা'। এরপর যে বইটা নিয়ে আমি কথা বলব, সে বইটা ছোট, আকারে ছোট। কিন্তু এখানে যে মানুষটিকে নিয়ে কথা বলা হয়েছে তিনি একজন অনেক বড় মানুষ ছিলেন। কিন্তু তাকে নিয়ে খুব বেশি দুর্ভাগ্যবশত লেখালেখি হয় না। হয়তো তার বিষয়ে খুব বেশি আমরা জানি না। একদমই যে জানি না সেটা বলাও ভুল হবে। কারণ তার উল্লেখ রয়েছে সত্যজিৎ রায়ের 'ছিন্নমস্তার অভিশাপ' উপন্যাসে, ফেলুদা সিরিজের উপন্যাস এবং ওয়েব সিরিজেও কিন্তু আ এনার নাম বলা হয়েছে। none other than সুরেশ বিশ্বাস, এক বঙ্গ সন্তান। তিনি বিদেশে গিয়ে অসাধারণ বীরত্ব দেখান। তিনি সার্কাসেও কাজ করতেন এবং বাঘ সিংহের খেলা দেখাতেন। কে ছিলেন এই সুরেশ বিশ্বাস? আ এর ব্যাপারে আমিও বলতে দ্বিধান্বিত, বিশেষ কিছু জানতাম না। ময়ূক চৌধুরীর একটা ছোট কমিক্স পড়েছিলাম যেটা এখানে দেয়া আছে বাই দ্যা ওয়ে। এছাড়া ওই সত্যজিৎ রায়ের বইতে যা উল্লেখ পেয়েছিলাম তাই। কিন্তু এটা পড়ে আমার ভদ্রলোকের প্রতি সম্ভ্রম অনেক বেড়ে গেল।
আম বাবা ত্যায্য করেছিলেন। আ শুধু কাকা আর মা খবর রাখতেন। মাত্র ১৪ না ১৫ বছর বয়সে তিনি বিদেশ যাত্রা করেন এবং নানা প্রতিকূলতার মধ্যে তিনি কি করে কর্নেল হন, সেটা নিয়েই মূলত এই বইটির নাম 'সিংহ দমন'। লেখক হচ্ছেন কৌশিক মজুমদার এবং এর প্রচ্ছদ হচ্ছে কামিল দাসের, অলংকরণ হচ্ছে রঞ্জন দত্ত। এর মূল্য হচ্ছে প্রিন্টেড প্রাইস হচ্ছে ৳২৭৫। পেছনে লেখাই রয়েছে, 'সিংহ দমন' লেফটেন্যান্ট সুরেশ বিশ্বাসের জীবনের উপর রচিত প্রথম উপন্যাস। এটি আদৌ সুরেশ বিশ্বাসের প্রামাণ্য জীবনী নয়, বরং তার জীবনের নানা উপাদান নিয়ে লেখা ইতিহাস আশ্রয়ী একটি কাল্পনিক উপন্যাস, যা অ্যাডভেঞ্চারের মতোই রোমাঞ্চকর। পরিশিষ্টে আছে দুষ্প্রাপ্য কিছু লেখা ও ছবি। এই লেখা আর ছবিগুলো না সত্যি একটা অ্যাসেট। ভীষণ ভালো। এই লেখা কিছু চিঠি ওনার, সেগুলোকে হুবহু এখানে তুলে ধরা হয়েছে এবং উনি যে মারা গেছেন তার obituary-টাও লেখক এখানে দিয়েছেন। হ্যাটস অফ! মানে কি পরিমাণ রিসার্চ লেখক করেছেন এর পিছনে, না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। এই দেখুন দুষ্প্রাপ্য ছবিগুলো। এগুলো হচ্ছে সবই দুষ্প্রাপ্য ছবি। আম সুরেশচন্দ্র বিশ্বাস, ওনার ওয়াইফ মারিয়া অগাস্টা বিশ্বাস, নিচে সুভাষচন্দ্র বিশ্বাস জুনিয়র, সব সবারই ছবি এখানে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপন্যাসটা আমার মতে এবং সেজন্যই আমি এটা হাইলি রেকমেন্ড করছি। লেখনী যেমন ভালো, লেখনী যেমন মজবুত, তেমনি একজন বিস্মৃতপ্রায় বাঙালির বীরত্বের কথা আপনারা নিশ্চয়ই পড়তে চাইবেন। 'সিংহদমন' লেখক কৌশিক মজুমদার, প্রকাশক বুক ফার্ম। যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম হচ্ছে 'ডেথ ইন কুর্গ'। লেখকের নাম অমৃতেন্দু মুখার্জি, ডক্টর অমৃতেন্দু মুখার্জি। ভিক্টর চ্যাটার্জি সিরিজের এই রহস্য কাহিনীটি এটি প্রকাশ করেছেন ভারত সাহিত্য কুটির এবং মূল্য হচ্ছে ৳৩০০। এই বইটির একটা বিশেষত্ব আমি আপনাদেরকে আগেই বলে রাখি। এর প্রচ্ছদ এবং অলংকরণে কিন্তু এআই ব্যবহার করা হয়েছে। আস্তে, আস্তে এআই এর ব্যবহার প্রচ্ছদ অলংকরণে করা হচ্ছে। এটা একটা আ নতুন দিক খুলে দিয়েছে বলা যেতে পারে প্রচ্ছদ শিল্পে। আম এই বইটি একটি রহস্য উপন্যাস, একটি গোয়েন্দা উপন্যাস। বইটি আপনাদেরকে কেন রেকমেন্ড করছি? কারণ ১ম কথা হচ্ছে আ কুর্গকে এত বিস্তারিতভাবে অন্য কোনো অ বাংলা বই বা উপন্যাসে করা হয়েছে কিনা সেটা আমার জানা নেই। আমি যেহেতু আমার বিয়ের পরেই কুর্গে বেড়াতে গিয়েছিলাম, ওখানে ২ দিন ছিলাম। তাই বলতে পারি কুর্গ কিন্তু সত্যিই একটা খুব রহস্যময় পরিবেশে ঘেরা একটি জেলা। মানে জেলাটি আ ঘন জঙ্গলে ঘেরা। কুডাগুও বলে জেলাটিকে, যাই হোক। তো সেখানে নানা রকম খুব সুন্দর টুরিস্ট স্পটস আছে। আবার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, কফি এস্টেট রয়েছে। কাজেই বুঝতে পারছেন যে প্রকৃতি নিজের হাতে খুব সুন্দরভাবে সেই জেলাটিকে সাজিয়ে তুলেছে। একটা ভয়ংকর সুন্দর একটা ব্যাপার আছে কুর্গের জঙ্গলগুলোর মধ্যে, কফি এস্টেটের মধ্যে। কফি এস্টেটগুলো এত ঘন হয় না, কারণ কফির সঙ্গে ভ্যানিলা আর লবঙ্গেরও চাষ করা হয়। মানে আপনার মনে হবে আপনি ভেতরে ঢুকলেই গোলকধাঁধায় হারিয়ে যাবেন। সেখানে একটা রহস্য উপন্যাসকে নিয়ে আসা মানে সেখানেই তো অর্ধেক যুদ্ধ লেখক জিতে যাচ্ছেন আমার মনে হয়। এবং তার সঙ্গে বিষয়বস্তুটিও খুবই অভিনব। যেভাবে এটি লেখা হয়েছে যে ভিক্টর চ্যাটার্জি যে ধরনের গোয়েন্দা এবং তাকে একজন মহিলা অ্যাপয়েন্ট করছেন তার মৃত্যু তদন্ত করার জন্য। সেখানে গিয়ে তিনি আ নানা রকম রহস্যময় চরিত্রের সম্মুখীন হচ্ছেন। একজন সুন্দরী মেয়ে তাকে অ্যাসিস্ট করছে। এটা শুনতে খুব মনে হচ্ছে যে খুব ক্লিশেড, কিন্তু বিশ্বাস করুন এগুলো একটুও ক্লিশেড নয়। আ তার জন্য দায়ী হচ্ছে লেখকের লেখনীর মুনশিয়ানা। উনি জানেন কোথায় সুতো ছাড়তে হয়, কোথায় সুতো গোটাতে হয়। উনি জানেন যে আ কোথায় মানে ধরুন কয়েকটি চরিত্রের মধ্যে কথাবার্তা হচ্ছে, সেটা কতটা দীর্ঘায়িত করতে হবে, কোথায় থামতে হবে, সেগুলো তিনি খুব ভালো করে জানেন এবং আ এই রহস্যের মেঘনাদ যে কালপ্রিট, সে যে কে, মূল ষড়যন্ত্রী যে কে, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি খুব মন দিয়ে না পড়লে ধরতে পারবেন না। এবং এই উপন্যাসটিতে সেরকম কোনো লুপ হোল নেই। আর ভিক্টর একটা জিনিস আমার সবসময় ভালো লাগে, ভিক্টর একটি বই নিয়ে আমি আগে
রিভিউ করেছিলাম, যেটার নাম ছিল 'ক্রিপ্টো রহস্য'। সেটাই লেখকের লেখার সঙ্গে প্রথম পরিচয় বলতে পারেন। সেখানেও এই জিনিসটা দেখেছিলাম। ভিক্টরের চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা অন্যান্য ফেলুদা সুলভ গোয়েন্দার থেকে অনেকটাই আলাদা। ভিক্টর কিন্তু ক্রাভ মাঙ্গা বলে একটি মার্শাল আর্ট জানে, যেটি লেখকও জানেন, তার স্রষ্টাও জানেন। এই ক্রাভ মাঙ্গার ব্যবহার এখানে যেভাবে করা হয়েছে সেটাও খুব চমৎকার। সেটা এই ধরনের বৈশিষ্ট্য গোয়েন্দাটিকে কিন্তু অন্যান্য গোয়েন্দার থেকে পৃথক করে তোলে, আলাদা করে তোলে। এছাড়া আ বেশ কিছু থ্রিলিং মোমেন্টস রয়েছে এই বইতে, এবং কনফ্লিক্ট পয়েন্ট গুলোকে লেখক যেভাবে নিয়ে এসেছেন তার লেখাতে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আমি বলছি, আপনারা যদি একটি নির্ভেজাল, নির্মেদ গোয়েন্দা উপন্যাস পড়তে চান, যেটা মোটামুটি সব বয়সের পাঠকদের পড়ে ভালো লাগবে, তাহলে চোখ বুজে নিতে পারেন এই 'ডেথ ইন কুর্গ' বইটি। এটি অনলাইনেও উপলব্ধ রয়েছে। এর মুদ্রিত মূল্য হচ্ছে ৳৩০০। এবং নিউ ভারত সাহিত্য কুটির থেকে বইটি বেরিয়েছে। আরেকটা জিনিস উল্লেখ করতে চাইবো যে এই ভিক্টরকে নিয়ে কিন্তু কাহনে একটি অডিও স্টোরি বেরিয়েছে। এর আগে যে উপন্যাসটির কথা বললাম 'ক্রিপ্টো রহস্য', যার রিভিউ আমি আগে করেছি, তার উপরেই বেস করে কিন্তু অডিও স্টোরিটি বানানো হয়েছে। কাজেই আপনারা যারা আ বইটি পড়েননি, আগের বইটি পড়েননি বা ভিক্টর সম্পর্কে কিছু জানেন না, তারা এই বইটি পড়ার আগে অডিও স্টোরিটি শুনে নিতে পারেন। খুব সুন্দর অডিও স্টোরি সেটা। খুব ভালো অ্যাডাপ্টেশন করেছে। সেটাও শুনে নিতে পারেন। এটাও আমি বলব, নির্মেদ লেখনির জন্যই এবং কুর্গের পরিবেশের জন্য, তার বর্ণনার জন্য হাইলি রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। 'ডেথ ইন কুর্গ' লিখেছেন ডক্টর অমৃতেন্দু মুখার্জি। ছিল ৬ টি বই নিয়ে আমার বুক রিকমেন্ডেশন। আপনাদের যদি ভালো লাগে নির্দ্বিধায় জানাবেন, খারাপ লাগলেও জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। এই যে বইগুলো আমি বললাম, এই বইগুলো আমার পছন্দ হয়েছে। আপনাদের যে পছন্দ হবে তার কোনো মানে নেই। কিন্তু কোথাও যেন আমার বিশ্বাস আছে যে আপনাদেরও এই বইগুলো পছন্দ হবে। আলাদা, আলাদা জনরার বই সেজন্যই দেয়া, যাতে যারা যে ধরনের বই পড়তে ভালোবাসেন, তারা এই বইগুলো একবার হাতে দিয়ে দেখতেই পারেন, পড়ে দেখতে পারেন। আজ তবে আসি। আবার হাজির হয়ে যাব এই একই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সকলে। শুভরাত্রি। টাটা।